বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকের আমরা একটি গুরুত্বপূর্ণ ছোট গল্প নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সমরেশ বসুর স্বীকারোক্তি। এই গল্পটি শুধুমাত্র ইউজিসি নেট ইউনিট 5-এর অন্তর্গত নয়, এটি MA ক্লাসের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ একটি ছোট গল্প। এই গল্পটির নাম হচ্ছে স্বীকারোক্তি। আমরা দেখব গল্পে স্বীকারোক্তি কথাটি মোট 12 বার আছে। কোন প্রসঙ্গে স্বীকারোক্তি কথাটি এসেছে, বারবার এসেছে, সেই 12 বার সেটা আমরা একটু দেখে নেব। এক নম্বর, প্রথম স্বীকারোক্তি শব্দবন্ধটি ব্যবহার হয় লালবাজার হাজতে অনল থাকার সময় মীরার কথা মনে পড়ায়। সমাজের বৈবাহিক বা পারিবারিক নিয়ন্ত্রণগুলোকে মেনে নেওয়া সহজ নয়, তাই মীরা আর অনলের মধ্যে ছিল শাসন, সন্দেহ, স্বীকারোক্তির মতো ঘটনা। প্রথমবার অনলের স্বীকারোক্তির জন্য যে গিয়েছিল সেখানে গল্পকার জিজ্ঞাসাবাদ শব্দবন্ধটি তুলে ধরেছেন। দ্বিতীয় স্বীকারোক্তিটি এসেছে, আমরা দেখব যে গল্পের ঘটনা 22শে ডিসেম্বর, কিন্তু গল্পকার তুলে ধরেছে গতকালের অর্থাৎ 21শে ডিসেম্বর। 21শে ডিসেম্বর অনলের হাজত ঘরে এক উন্মাদ পাগলকে প্রবেশ করানো হয়েছিল। অনলের মনে হয়েছিল লোকটার পাগলামিটা ভান হতে পারে। পার্টির লোক হয়ে পুলিশের কাছে ধরা দিয়ে অনলের গতিবিধি, মানসিক অবস্থার স্বীকারোক্তি করি কিনা এইসব জানার জন্য আসতে পারে। আসলে পার্টির পরিচালকেরা জানে তাদের নীতি ও কৌশলের মতভেদ ছিল অনলের। তৃতীয়বার স্বীকারোক্তি শব্দবন্ধটি এসেছে, আমরা দেখব অনল লালবাজার থেকে এসে পৌঁছেছিল লর্ড সিনা রোডের পুরনো বাড়িতে। অনল দোতলার সিঁড়ির ওপর উঠতে উঠতে দেখেছিল এক ডাক্তারের দ্রুত আগমন। তার মনে হয়েছিল বন্দি জেল কয়েদিরা অসুস্থ হয়নি তো, নাকি স্বীকারোক্তির জন্য ডাকা। চতুর্থবার স্বীকারোক্তি শব্দবন্ধটি এসেছিল, কখনো অনলের মনে হয়েছিল প্রকাণ্ড চেহারা, উস্কো খুস্কো চুল, হাতা গোটানো লোমশ বুক খোলা শার্ট পরা লোকটি কয়েদিকে স্বীকারোক্তির জন্য মারেনি তো। পঞ্চম এবং ষষ্ঠবার স্বীকারোক্তিটি ব্যবহার করা হয়েছিল, অনলের গায়ে আবার কাঁটা দিয়ে উঠেছিল, শীত জমে ঘরের এক ঝলক রক্ত উঠে এলো, তাই তো তাকে 2 বার উচ্চারণ করতে দেখা যায় স্বীকারোক্তি শব্দবন্ধটি। সপ্তমবার স্বীকারোক্তি শব্দটি এসেছিল, অনলকে জিজ্ঞাসাবাদের জন্য স্বীকারোক্তির জন্য একটাই মাত্র জানালা থাকা ঘরে নিয়ে গিয়েছিল। সেখানে অনল একটা চেয়ারে বসেছিল, ভীষণ শীত, বুকও কেঁপে উঠেছিল। অষ্টমবার স্বীকারোক্তি শব্দবন্ধটি ব্যবহার হয়েছিল, অনলকে সমাজ, পুলিশ, বন্ধুদের কাছে শুধু স্বীকারোক্তি করা নয়, মায়ের কাছে স্বীকারোক্তির জন্য তাকে প্রস্তুতি নিতে হয়। স্বীকারোক্তিটি হলো মীরার সঙ্গে অনল দেখা করেছিল কিনা। নবমবার স্বীকারোক্তি শব্দবন্ধটি ব্যবহার হয়েছিল, অনলের স্মৃতিচরণে স্বীকারোক্তি শব্দবন্ধটির বিশেষ তাৎপর্য রয়েছে বলে গল্প পাঠকেরা মনে করে। ধ্রুবকে পার্টি থেকে বহিষ্কার ও পুলিশ তাকে ধরার জন্য হন্যে হয়ে খুঁজছে। এই নেতৃস্থানীয় কর্মীকে পেলে পুলিশ পীড়ন করে ধ্রুবের কাছ থেকে স্বীকারোক্তি করিয়ে নিতে পারে বলে অনল চিন্তিত অবস্থায় ছিল। এই স্বীকারোক্তিতে পার্টি ভেঙে যেতে পারে। দশমবার স্বীকারোক্তি শব্দবন্ধটি ব্যবহার হয়েছিল, অ্যাকশন কমিটির চাপে পড়ে। যে স্বীকারোক্তি হয়তো অনলের স্ত্রী রেবার জন্য করতে হবে। এতবার অনুরোধ করা সত্ত্বেও রেবা পার্টিকে ধ্রুব আর অনলের গোপন কথা বলে দিয়েছে। তবে অনল হাজার চাপে পড়েও স্বীকার করেনি এবং অস্বীকার করেছিল। মিথ্যে হয়ে গেল স্ত্রী রেবাও। 11 নম্বর স্বীকারোক্তি শব্দটি ব্যবহার হয়েছিল, লর্ড সিনা রোডের SB সেলে স্বীকারোক্তি হবে, জিজ্ঞাসাবাদ হবে। ফাইল টেবিলে রেখে জিজ্ঞাসা করেছিল অনলের বডি সার্চ হয়েছে কিনা। অনলকে দোতলায় ডেকে নিয়ে গিয়ে সকাল থেকে রেবা 12টা পর্যন্ত দফায় দফায় 4 জন জিজ্ঞাসাবাদ করেছিল। বেলা 3টে থেকে 5টা পর্যন্ত 2 জন, তারপরের দিন একই নিয়মে 8 জন, কারণ একটাই স্বীকারোক্তির জন্য। 12 নম্বর অর্থাৎ শেষবার স্বীকারোক্তিটি ব্যবহার করা হয়েছিল, অনলের স্বীকারোক্তি শব্দবন্ধটি স্মরণে এসেছিল, হয়তো ধ্রুব চিঠি লিখে স্বীকারোক্তি করেছে
আমার সাহায্যের জন্য, অর্থাৎ এই গল্পের কথক হচ্ছে অনল, তার সাহায্যের জন্য। এই প্রসঙ্গে আমরা দেখব স্বীকারোক্তি শব্দগুলো এসেছে। আমরা দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই গল্পের, সেটি হচ্ছে যে এই গল্পে কিন্তু নানা স্মৃতির কথা উঠে এসেছে, অর্থাৎ যে সময়ে গল্পটি লেখা হচ্ছে তার অনেক পুরনো দিনের স্মৃতি কিন্তু উঠে এসেছে। এই গল্পের কথক হচ্ছে অনল, তার স্মৃতিচারণে কিন্তু অনেকগুলো ভেসে উঠেছিল পুরনো স্মৃতি, সেইগুলো আমরা এক দুই করে বলার চেষ্টা করব। প্রথম স্মৃতিটি ছিল দক্ষিণাঞ্চলের ভেড়ি বাঁধের ওপর কোনো গাছতলায় দাঁড়িয়ে থাকা। দ্বিতীয়বার দেখব শহরের স্কুলের মাস্টার প্রিয়তোষ ও ছাত্র খোকনের কথা। এই ঘটনা মনে পড়েছিল 3 বন্দি ছোকরার সমকামিতার আচরণ দেখে। তৃতীয় স্মৃতিটি হলো অন্ধকার টানেলের ভিতর দিয়ে এসে হঠাৎ আলোর সামনে এলে যেমন দেখায়, ঠিক তেমনি মনে পড়ে গিয়েছিল নীরাকে আলিঙ্গনের কথা। চতুর্থ স্মৃতিটি হলো লর্ডসিনা রোডে পুরনো বাড়িতে বিশেষ করে জিজ্ঞাসাবাদের জন্য যে আয়োজন চলছে, তখনই তার মনে পড়েছিল চুলের মুঠি ধরেছিল অনলের বাবা। অনলের গায়ে থাপ্পড় মেরে গালের জ্বালা তুলে দিয়েছিল অনলের বাবা। অনলের মনে পড়েছিল বাবার খালি গা ছিল, পেশি ছিল শক্ত, রাগী মুখটা দেখে বাঘের মতো ভয়ঙ্কর মনে হয়েছিল। অনলের মনে পড়েছিল বাবার ভয়ঙ্কর হিংস্র জিজ্ঞাসা, বল স্কুল পালিয়ে কোথায় গেছিলি? নৌকা বাইতে? মাছ ধরতে? বল বল বল, তা নইলে খুন করবো আজ তোকে। এর পরের স্মৃতি দেখব ঢাকা শহরে অন্ধকার গলির কথা। 3 জন পার্টির বন্ধুর কথা, যারা সশস্ত্র গুপ্ত বিপ্লবী পার্টিতে ছিল। তাদের বয়স ছিল 16, 17, 18। 3 বন্ধু তাকে জিজ্ঞাসাবাদ করেছিল রায় বাহাদুর বিরাজমোহনের বাড়ি বেড়াতে যাই কিনা। অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল অনলকে, এসব কথা স্মৃতিতে ভেসে আছে। এমনকি বিরাজমোহনের নাতনি অলকা এবং সমিতির কথাও বাদ যায়নি স্মৃতিতে। এর পরের স্মৃতিতে দেখব অনলের স্মৃতিতে আসে তার মুখোমুখি দাঁড়িয়ে থাকা স্ত্রী রেবার কথা। হিংস্র রাগে ওর চোখ ও মুখ জ্বলছে, কারণ অনল কেন নীরার সঙ্গে দেখা করতে গিয়েছিল। এর পরের স্মৃতি দেখব লোকাল অ্যাকশন কমিটির তলবের কথা। এই ঘটনা ঘটেছিল মাত্র 2 মাস আগে। সে সময় অ্যাকশন কমিটিকে পার্টির নিয়মতান্ত্রিক অভিবাদন করেছিল। ধ্রুবকে আশ্রয় দেওয়া, পার্টির কাজে নিজেও খারাপ হয়েছিল ইত্যাদি ঘটনা ঘুরে ফিরে স্মৃতিতে আসে। ছেলেবেলার স্মৃতি মনে আসে না এমন কম মানুষই আছে। আমরা দেখব অনলের ছেলেবেলার কথা মনে পড়েছে। কৈশোরের যৌবনের স্কুল পালানো, অলকার সঙ্গে মেশা, নীরাকে ভালোবাসা, ধ্রুবকে আশ্রয় দেওয়া, সব ঘটনা আচ্ছন্ন গ্রাস করা মনে বারবার ফিরে আসে। অনলকে জিজ্ঞাসাবাদের জন্য যখন প্রস্তুত করা হচ্ছে এসবি সেলে, তখন অনলের স্মৃতিতে চোখের সামনে ভেসে ওঠে ধলেশ্বরী নদীর সেই ঝড়, যেখানে ছোট নৌকা ছিল, যাত্রী ছিল অনল আর তার মা, এবং তাদের গন্তব্য ছিল মামার বাড়ি। অনলের স্মৃতিতে ভেসে আসে তার যখন 14 বছর বয়স ছিল, তখন অমরদার বিনা দিদির চিঠি একে অপরকে দেওয়ার ঘটনা। মনে পড়ে দাদার ঘুষি খাওয়া, বাবার প্রহারে গায়ে চিতাবাঘের মতো দাগ, মায়ের ক্রুদ্ধ প্রশ্ন ইত্যাদি। অনলের মনে আসে কমরেড রেবার চিঠি যে সম্পূর্ণ বিবরণ দিয়েছিল সেই ঘটনাও। এছাড়া অনলের স্মৃতিতে এসেছিল 10 বছর বয়সের কথা। অন্ধকার ঘরে দাঁড়িয়ে বাবার চিৎকার শোনা, যখন মাকে বাবা বলেন ঘরের বাইরে চল ফেলু। ফেলু হচ্ছে অনলের মায়ের নাম। প্রচণ্ড ঝড়ে যখন পশ্চিমের চালটা উড়ে যাচ্ছে, সেই সময়ের ঘটনা। অনল মায়ের আঁচল ধরে খোলা দরজা দিয়ে নতুন পাকা ঘরের দিকে ছুটে গিয়েছিল। এসবি সেলে অনলের অ্যাকশন কমিটির শেষ আহ্বান মনে পড়েছিল। সেই মিহিরের প্রকৃত নায়কোচিত হাসির কথা মনে পড়েছিল। একাধারে বিজয়ী যোদ্ধা ও দার্শনিকের মতো মনে হয়েছিল মিহিরকে। আবার কখনো মনে হয়েছিল আমার প্রেমে আদুরে হয়ে ওঠা সেই মুখখানি। সেই মুখ বলতে সচেতন পাঠক মাত্র জানেনে তার নীরার মুখ। এরকম অসংখ্য স্মৃতির কথা এই গল্পে এসেছে। আমরা দেখব এই গল্পে অনেক চরিত্রও রয়েছে। আমরা সেই চরিত্রগুলো সম্পর্কে একটুখানি তাদের সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব। প্রথম যে চরিত্র সম্পর্কে বলবো, মুখ্য চরিত্র অবশ্যই অনল। এই গল্পের কথা হচ্ছে অনল, যার কথা জানা যায় নীরার চিঠি পাঠ করার পরে আমরা এই অনলের কথা জানতে পারি। অনলের ঠোঁটের ওপর ডান দিকে একটা তিল আর বাঁ কানের পাশে ছোট্ট একটি কাটার দাগ ছিল। লালবাজার থেকে জিপে করে লর্ডসিনা রোডে এসবি সেলে যাওয়ার সময় অনলের মন ভালো ছিল না।
দিনটি ছিল 22শে ডিসেম্বর। এসবি সেলে অনলকে দিয়েছিল লোহার খাট, একটা তোষক আর কম্বল দিয়েছিল, আর সেখানে খেতে দিয়েছিল মাছ ভাত আর দই। এই অনল যে কিনা ধ্রুবকে আশ্রয় দিয়েছিল। অনলের মতে ধ্রুব ছিল প্রকৃত দেশপ্রেমিক, বিশ্বাসী, সৎপাটি জ্ঞান, চিন্তাশীল, বিবেকবান। শুক্রবার রাত্রি 11:30 নাগাদ ধ্রুব অনলের কাছে গিয়েছিল, সে খবর মিহির জানত। লর্ডসিনা রোডে এসবি সেলে ধুতি পরা, শার্টের ওপরে কোট পরা মানুষটি অনলকে জিজ্ঞাসা করেছিল, আমি যা পড়ছি তা শুনে যান, কোথাও মিললে আমাকে বলবেন। অর্থাৎ সে বলেছিল যে আমি যা যা বলছি তা বলুন, এই আমার কথার সঙ্গে অনলের কথা কোথায় মিল সেগুলো বলতে হবে। প্রথম ছিল, অনেকগুলো বলেছিল, তার মধ্যে আমি 3টি বলছি এখানে। সন্দেশখালীর কৃষক সম্মেলনে যোগদান। 2, গান ফ্যাক্টরিতে গুপ্ত সমিতি গড়ে তোলা। 3, রেলওয়ে 26 নম্বর গেটের ওপারে পার্টির আর্মস সরিয়ে নিয়ে যাওয়া। এছাড়া আরও অনেক প্রশ্ন করেছিল। এরপরে দ্বিতীয় যে চরিত্রটির কথা বলবো, অবশ্যই মুখ্য চরিত্র, যিনি হচ্ছেন গল্পকথক অনলের স্ত্রী, নাম হচ্ছে রেবা। গল্পে রেবার প্রকাশ ঘটেছে হিংস্র চোখ মুখ রাগে জ্বলে ওঠা অবস্থায়। রেবা অনলকে বলেছিল, বলো ওকে তুমি ভালোবাসো, কেন ভালোবাসো? অনলের কথায় রেবা সম্পর্কে অনল বলেছিল, আমার স্ত্রী পার্টির সভ্যা, অত্যন্ত বিশ্বস্ত স্ত্রীলোক, মাত্রেই বাহিরে থাকে ভালোবাসা, ধর্মের বিষয় যুক্তি তর্কহীন। রেবা বলেছিল, অনল নীরার সঙ্গে বাসুলি বিলের ধারে দেখা করেছিল কি? প্রশ্নসূচক চিহ্ন ছিল। এরপরে আমরা চলে যাব যে ধ্রুব চরিত্র সম্পর্কে। ধ্রুব এই গল্পে হচ্ছে আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক কর্মী, প্রকৃত দেশপ্রেমিক, বিশ্বাসী, বিবেকবান। গল্পে চরিত্রটির প্রথম প্রবেশ ঘটে মিহিরের কণ্ঠে। নীরার চিঠিতে জানা যায় মুর্শিদাবাদে কোনো বন্ধুর কাছে অনল ধ্রুবকে পাঠিয়েছিল। নীরার সম্পর্কে আমরা অন্যান্য চরিত্র কথা আলোচনা করতে গিয়ে নীরার সম্পর্কে পেয়ে গেছি, তাই নীরার সম্পর্কে আর কিছু তথ্য দিচ্ছি না। এরপরে যে চরিত্রটি সম্পর্কে বলবো সেটি হচ্ছে মিহির। মিহির ছিল জেলা কমিটির নেতা, তাকে বোনাপাট বলে সবাই জানে, এবং মিহিরের চেহারার সঙ্গে ছিল নেপোলিয়ানের সাদৃশ্য, এবং খেলাধুলায় পারদর্শী ছিল এই মিহির। সমাজে প্রচলিত আছে মিহিরকে কেউ কখনো হাসতে দেখেনি। এই গেল মোটামুটি মূল যে প্রধান যে চরিত্রগুলোর কথা বললাম। এছাড়াও আমরা দেখব কিছু গৌণ চরিত্র ছিল, সেই গৌণ চরিত্রগুলো সম্পর্কে আমরা একটুখানি বলে নেব। প্রথমত হচ্ছে অর্ধ উন্মাদ বন্দি, যে বিড়বিড় করে কথা বলতো, গুনগুন করে গানের স্বর তুলতো। অনলের কথা বলছে যে অনল তার সম্পর্কে বলেছিল, পোশাক আশাক মোটামুটি ভদ্র রকমের হলেও রাজনৈতিক বন্দি কিনা আমি বুঝতে পারছিলাম না। ওই অর্ধ উন্মাদ বন্দি সম্পর্কে অনল বলেছিল। এছাড়া তিনটে ছোকরা, অনল ছোকরাদের কথা জেনেছিল বন্দরের কাছাকাছি কোনো জায়গা থেকে বেআইনি আমদানি করা মালপত্র পাচার করার সময় ওরা ধরা পড়েছে। ওরা অনলকে বোরদা বা বাবু বলে সম্বোধন করতো। ওই 3 ছোকরা সম্পর্কে বলা হয়েছে। এদের দেখে অনলের প্রথম মনে হয়েছিল কোনো চায়ের দোকানে আড্ডা মারতে এসেছে। এরপরে আরো যে প্রধান চরিত্রগুলো রয়েছে সেটা আমরা দেখবো যে রায় বাহাদুর, বিরাজমোহন পার্টির বিচারে বিশ্বাসঘাতক শত্রু, অনলের 3 বন্ধু তো তাই মনে করে। এছাড়া অলকা ছিল রায় বাহাদুর বিরাজমোহনের নাতনি। অলকার সঙ্গে অনলের প্রেম হয়েছিল। অলকার তখন বয়স ছিল 12, দেখতে বেশ সুন্দরী ছিল। অলকা হাত ধরাধরি করে ঘোরাঘুরি করত, এবং এই প্রসঙ্গে একটি গল্পকার একটি লেখার কথা বলেছে, যেটা হচ্ছে অন্নদাশঙ্কর রায়ের আগুন নিয়ে খেলার নায়ক নায়িকার মতো চুমু খাওয়ার ঘটনাকে নিয়ে এসেছে। এছাড়া ছিল নরেশ। অনলের চরে দুম করে ঘুষি মেরেছিল এই নরেশ। সে সশস্ত্র গুপ্ত বিপ্লবী পার্টির সদস্য ছিল, অনলের বন্ধু ছিল নরেশ। এছাড়া ছিল পিপি, অ্যাকশন কমিটির সবচেয়ে কম বয়সের সদস্য ছিল এই পিপি। সে অনলকে বলেছিল ধ্রুবের মতো অনলকেও পার্টি থেকে বের করে দেবে। সে নিজের উরুতে একটা ঘুষিও মেরেছিল। এছাড়া আমরা দেখবো কালো গগলস পরা রাশভারী লোক ছিল, অনলকে জিজ্ঞাসা করতে এসেছিল। তার বগলে একটা ফাইল ছিল, ঘাড়ে গর্দানে স্থূল পেশিতে লোম ছিল। সে অনলের বডি সার্চ করেছিল। তার ঠোঁট দুটো মোটা ছিল, চোখ ছিল রক্তবর্ণ। অনলকে বলেছিল, আপনাদের কিছু জিজ্ঞাসা করলেই বলেন জানি না, সত্যি বলছি, আমি টায়ার। সে অনলকে সিগারেট খেতে দিয়েছিল। তার কথাই পাই, কোনো জীবনেই সুখ নেই মশাই, বিলম্ব করেই বা কি সোনার রাজত্ব তৈরি করবেন আপনারা? ইংরেজ আমলে আমরাও অনেক কিছু ভেবেছিলাম। এই কথার মধ্য দিয়ে তার অতীতের যে ব্যথা মুছে যায়নি তারই প্রকাশ ঘটেছে। এছাড়া ছিল বিধবা বীণা, অমরের প্রেমিকা হচ্ছে এই বিধবা বীণা।
অমর ক্লাবের নেতা, লাইব্রেরির স্রষ্টা, বীণার প্রেমিক। ফেলু ছিল অনলের মা। অনলের দাদা অমরদার বীণা দিদির চিঠি দেওয়ানাতে ধরা পড়ায় সে অনলকে ঘুষি মেরে দাঁত নাড়িয়ে দিয়েছিল। এছাড়া ছিল গণপত সিং, অনলের কাছ থেকে এক ব্যাগ ফাঁকার নিয়ে 7 নম্বর সেলে দিয়েছিল। এছাড়া ছিল আরতি দত্ত, অনল যার সঙ্গে ফিটন করে পাকসার কাছ থেকে বালিগঞ্জ স্টেশনে নেমেছিল এবং সে ছিল প্রাদেশিক কমিটির যে সদস্য ছিল। এছাড়া আরও কিছু তথ্য আমরা এই গল্পে পাবো। সেটি হচ্ছে এই যে স্মৃতিচারণের ঘটনা, যে সময়ে গল্পটির কথা বলা আছে সেটা ছিল 1949 সালে বন্দি জীবনের স্মৃতিচারণ। এটা জেলখানার কয়েদিদের সেই সময় একটা মারার পদ্ধতি ছিল, কম্বল জড়িয়ে মারার পদ্ধতি ছিল, এটা এই গল্পে রয়েছে। এসবি সেলের যে 4 দেওয়াল জুড়ে যে লেখাগুলো ছিল, বিচিত্র আঁকাজোকা হিজিবিজি সব লেখা ছিল। এবং লালবাজারে যে হাজত ঘর, সেখানে ছিল অর্ধোন্মাদ বন্দি ছিল। এছাড়া ছিল 3 ছোকরা যাদের আচার আচরণের সমকামিতা প্রকাশ পায়। দেওয়ালে একটি অশ্লীল লেখা ছিল, ও ছুরি তোর দাঁড় কাকে গাল খাবলে খাবে, এরকম লেখাও ছিল। লর্ড সিনা রোড এসবি সেলে অনল দেখতো, এসবি সেল থেকে অনল দেখতে পেত পাখির বিষ্ঠা, কাক, শালিক, পায়রা, এই সমস্ত কিন্তু প্রকৃতি দেখতে পেত। অনলের নীল আকাশ দেখে মনে হয়েছিল বিড়াময়ী সলজ্জ প্রেমিকার মতো হয়ে উঠল আকাশ সম্পর্কে অনলের ধারণা। এছাড়া এই গল্পে কয়েকটি নদীর নাম এসেছে, বুড়িগঙ্গা, ধলেশ্বরী নদীর কথা এসেছে। লর্ড সিনা রোডের ঘরে শুনতে পেয়েছিল অনল ঝিঝি পোকার ডাক। অনলের 10 বছর বয়সের কথা মনে পড়েছিল তার এই স্মৃতি থেকে। আপাতত আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।